নিক এফিংহামের যে বইটা আমরা আলোচনা করব মেটাফিজিক্সের কোর্সে, আমার হাতে বইটা আছে, আমি তোমাদেরকে ছবি দেখিয়েছি, ইন্ট্রোডাকশন টু অন্টোলজি। এইটার যেভাবে তোমাদেরকে আমি দেখালাম একটু আগে, যে টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে যদি আমরা দেখি, তাহলে এখানে যে চ্যাপ্টারগুলো আছে, এখানে মোট 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে কমপক্ষে 2টা বা ম্যাক্সিমাম 4টা চ্যাপ্টার আমি পড়ানোর চেষ্টা করব। তো আমি শুরু করব দ্য নাম্বার এর আলোচনা দিয়ে আমি তোমাদের সাথে শুরু করব। তো এই নাম্বারের আলোচনা তোমাদেরকে আমি শুরু করব, কিন্তু এখানে একটা প্রবলেম হলো, তোমরা এই এই অংশগুলো তোমরা বোধহয় পড়তে পারবে না নাকি? আমি এটাকে সামনে রেখে গিয়ে কথা বলবো, নাকি আমি আমার রুমে একটা হোয়াইট বোর্ড লাগানো আছে, সেখানের মধ্যে লিখে লিখে আলোচনা করব? হুইচ ওয়ান ইউ প্রেফার? স্যার জুম করে পড়া যাচ্ছে। জুম করে পড়া যাচ্ছে না? আমি স্যার একবার ভেবেছিলাম জুম যে করে আমার রুমে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেই, ইউ সি যে এখানে একটা আছে, হোয়াইট বোর্ড আছে। হ্যাঁ, তো এই হোয়াইট বোর্ডটা ইউজ করে আমি তোমাদের সাথে আলোচনা করতে পারি। তখন আবার দূরে থেকে হোয়াইট বোর্ডের লেখাগুলো তোমরা পড়তে পারবে কিনা, একটু বড় বড় করে লিখলে মনে হয় পড়তে পারবে নাকি? নাকি আজকে আমি যে ইমেজগুলো দেখাচ্ছি, ইমেজ থেকে আলোচনা করে? আমি তো দেখতে পাচ্ছি না স্যার লেখাগুলো, স্যার ব্লার চলে। আচ্ছা, লেখাগুলো দেখতে পাচ্ছে না? আচ্ছা, তাহলে আমি এই লেখাগুলোকে নিয়ে, ইমেজগুলোকে দিয়ে একটা পিডিএফ তৈরি করে তোমাদের দেওয়ার চেষ্টা করব নেক্সট ক্লাসে হোপফুলি। হ্যাঁ, ঠিক আছে? হ্যালো? জি স্যার। আচ্ছা আচ্ছা, না মাঝে মাঝে কনফিউজড হয়ে পড়ি যে মানে কানেকশন ঠিক আছে কিনা আর কি। স্যার অবশ্যই স্যার অবশ্যই পিডিএফ ফাইলটা আছে স্যার। আচ্ছা, না পিডিএফ আছে, কিন্তু এই যে আমার যে মানে কপিটা, যেটার মধ্যে আমি নানা ধরনের আন্ডারলাইন গুলো করেছি, হ্যাঁ, এইগুলো তোমাদের সামনে ক্লিয়ার থাকলে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা একটা ক্লাসরুম এক্সপিরিয়েন্স হতে তোমরা পেতে পারতে আর কি। হ্যাঁ, এনিওয়ে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে। আমরা যদি বলি যে কতগুলো মানে সেন্টেন্স, যে দেয়ার ইজ এ প্রাইম নাম্বার বিটুইন 5 and 11। প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটাকে সেই নাম্বারটা দিয়ে এবং 1 দিয়ে ভাগ করা যায় অবিভাজ্যভাবে, মানে ভগ্নাংশ ছাড়া। তো আমরা বলতে পারি 2, 3, 5, 7, 11 এই নাম্বারগুলো। হ্যাঁ, যে নাম্বারটাকে, যেমন আমরা যদি বলি 4 কেন প্রাইম নাম্বার হবে না? কারণ 4কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। কথার কথা 6 কেন প্রাইম নাম্বার হবে না? কারণ 6কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, যাতে কোনো ভগ্নাংশ থাকবে না। তাহলে এমন ধরনের নাম্বার, যে নাম্বারগুলো সেই নাম্বারটাকে দিয়ে, যেমন 2কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, বা 2কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, সেরকম এই নাম্বারগুলো প্রাইম নাম্বার। যদি একটা বাক্য বলা হয় যে দেয়ার ইজ এ প্রাইম নাম্বার বিটুইন 5 and 7, সরি 5 and 11, তাহলে আমরা বলতে পারি যে এই নাম্বারটা হবে 7। যদি আমরা এমন কথা বলি যে দেয়ার ইজ অ্যান ইনফিনিট নাম্বার অফ রিয়েল নাম্বারস, অথবা আমরা যদি বলি 3 + 2 = 5, এই যে ম্যাথমেটিক্যাল প্রপোজিশন গুলো, এই সবগুলো প্রপোজিশন হচ্ছে মিনিংফুল। কিভাবে এগুলো মিনিংফুল? বিকজ যেগুলো মানে একটা আরেকটার সাথে একটা মানে এমন একটা রিলেশনে আবদ্ধ, যে রিলেশনের মধ্যে একটা নেসেসিটি বা একটা কমিটমেন্ট আছে। ওকে, এখন তোমরা দেখো যে দুইটা থিওরি আছে মেটাফিজিক্সে, একটা হলো যে ইউনিভার্সালিজম, আরটা হলো নমিনালিজম। তাহলে ইউনিভার্সাল কোনো কিছু ইউনিভার্সালি থাকে, যেমন প্লেটোর যে আইডিয়া, তিনি বলছেন যে ওয়ার্ল্ড অফ আইডিয়া এটা হচ্ছে রিয়েল, ফেনোমেনাল ওয়ার্ল্ড হচ্ছে যেটা রিপ্রেজেন্টেশন বা ফেনোমেনা, এটা ইউনিভার্সালিজম। আর এটার
কাউন্টার থিওরি হচ্ছে নমিনালিজম, যে ইউনিভার্সাল বলে কোনো কিছু নাই, যা কিছু এক্সিস্ট করে পার্টিকুলারলি এক্সিস্ট করে, এবং পার্টিকুলার থেকে আমরা একটা ইউনিভার্সালকে অ্যাসিউম করি। কিন্তু একটা পার্টিকুলারের পক্ষে যেমন একটা স্পেসিফিক রিয়ালিটি থাকে, ফিজিক্যাল রিয়ালিটি থাকে, ইউনিভার্সালের পক্ষে কোনো ফিজিক্যাল রিয়ালিটি থাকে না। এই সেন্সে এটা হচ্ছে আনরিয়াল। ওকে, তাহলে আমরা রিয়েলিজম সম্পর্কে তো নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে, মানে হোয়াট এভার এক্সিস্ট বাই ইটসেলফ ইজ রিয়াল, এটা হচ্ছে রিয়ালিজম। ওকে, এটা হচ্ছে রিয়াল। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের যদি উত্তর দিতে পারো, তাহলে আমি এখন যেটা বলতে চাচ্ছি রিয়েলিজম ভার্সাস অ্যান্টি রিয়েলিজম। যেমন আমরা এর আগে আমরা পড়েছি কি রিয়েলিজমের কাউন্টার থিওরি, কেউ বলবে আমাকে? আইডিয়ালিজম স্যার। আইডিয়ালিজম, রাইট রাইট, আইডিয়ালিজম। বাস্তববাদের বিকল্প মতবাদ হচ্ছে ভাববাদ। ভাববাদ। আচ্ছা, বাস্তববাদের বিকল্প যে ভাববাদ, এটা মানে এইটা ভাববাদ বনাম বাস্তববাদ, এটা একটা এপিস্টেমোলজিক্যাল ডিস্টিংশন। ওকে, কিন্তু দেয়ার কুড বি অ্যানাদার ফর্ম অফ এপিস্টেমোলজিক্যাল ডিস্টিংশন বিটুইন রিয়েলিজম, নট আইডিয়ালিজম, রিয়েলিজম ভার্সাস অ্যান্টি রিয়েলিজম। ওকে, নাও ইউ সে, তোমরা যে এপিস্টেমোলজি কোর্স করেছো, আমরা যে স্কেপটিসিজমের কথা বলি, সেই স্কেপটিসিজম কি রিয়েলিজম নাকি অ্যান্টি রিয়েলিজম? ফার্স্ট অফ অল তোমাদের মনে রাখতে হবে যে স্কেপটিসিজম কি বলে। স্কেপটিসিজম বলে যে তুমি যা কিছু বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিচ্ছ। গত সেমিনারের লাস্টের দিকে, কনক্লুশনের দিকে আমি এই পয়েন্টটা বলেছিলাম, তোমরা যারা উপস্থিত ছিলে খেয়াল করেছো, যে আমার হাতে যা কিছু আছে তা আমি বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিব, কিন্তু আমার হাতে যা নাই সেটার জন্য যদি আমি ওয়েট করি, তাহলে সেটা হবে স্কেপটিসিজম। তাহলে ওয়েট করার কথা কেন বলা হচ্ছে, স্কেপটিকরা কেন বলছে? বিকজ তারা বলছে তুমি যা কিছু বিবেচনা করেছো সেই বিবেচনাটা সুসম্পন্ন হবে যদি তোমার বিবেচনাটা সামগ্রিক এবং সম্পূর্ণ হয়। তুমি যদি বিবেচনা করার মতো কোনো একটা বিষয়কে যদি বাদ রেখে বিবেচনা করো, তাহলে তোমার বিবেচনাটা সম্পূর্ণ এবং সঠিক হওয়ার সম্ভাবনা নাই, ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। ওকে, কারণ ওই যে কথাটা যে এনি নিউ মেম্বার ক্যান টার্ন দ্য হোল সেট, দ্য লাস্ট মেম্বার ক্যান টার্ন দ্য হোল সেট। ওকে, তাহলে আমি হাতের কাছে যা আছে, যা বিবেচনা করছি, আমাকে যদি বলা হয় যে তুমি কি নিশ্চিত যে এই বিষয়ে আর কোনো কিছু নাই, তা আমি তো নিশ্চিত নই যে এই বিষয়ে আর কোনো কিছু নাই। সেক্ষেত্রে একজন স্কেপটিক বলবে যে না, তোমার বিবেচনাটাকে তুমি উইথহোল্ড করো অথবা বাতিল করে দাও, কারণ তো সব বিষয় তুমি বিবেচনা আনতে পারছো না। কিন্তু এটার কাউন্টার থিওরি হচ্ছে যে সব বিষয়কে আমি বিবেচনায় আনতে পারছি না, সেটার জন্য আমি কেন ওয়েট করব? আমি সেটার জন্য ওয়েট করব যেটা আছে বলে আমি জানি, হয়তো আমি এখনো পাই নাই, তাহলে এটা পাওয়ার চেষ্টা করব। কিন্তু যে জিনিসটা আছে বলে আমি জানি না, থাকতে পারে কিন্তু থাকার কোনো লক্ষণ প্রমাণ দেখা যাচ্ছে না, শুধুমাত্র থাকতে পারে এমন একটা ধারণার বশবর্তী হয়ে কেন আমি আমার হাতের কাছে যা আছে সেটাকে আমি বাতিল করে রাখবো? ওকে, তাহলে হুইচ ইজ ইয়েট টু কাম, লেট আস ওয়েট ফর দ্যাট, এটা হচ্ছে স্কেপটিক পজিশন। আরটা হচ্ছে যে লেট আস স্ট্যান্ড অন হোয়াট এভার উই হ্যাভ, ইফ সামথিং কামস, সাম নিউ মেম্বার কামস, দেন উই শ্যাল কনসিডার ইট, এবং এটা কনসিডার করতে গিয়ে আমাদের আগের পজিশনকে দরকার হলে আমরা চেঞ্জ করব, বাট উই শুডন্ট ওয়েট। হ্যাঁ, এই তো নতুন কিছু আসলে তখন আমাদের নলেজটাকে আমরা ডেভেলপ করে নেব, কিন্তু আমরা নলেজকে উইথহোল্ড করব না। দিস ইজ দ্য ডিবেট, তোমাদেরকে আমি সংক্ষেপে স্মরণ করাই দিলাম, বিটুইন স্কেপটিক এন্ড দ্য এপিস্টেমিক। ওকে, তাহলে তোমরা আমাকে বলো যে সামথিং ইজ আউট দেয়ার, এক্সিস্ট বাই ইটসেলফ, তুমি জানো কি জানো না সেটা তোমার মানে এটা তোমার উপর নির্ভর করে না, এরকম একটা পজিশন। এই যে রিয়েলিস্ট পজিশন, এই রিয়েলিস্ট পজিশন কি স্কেপটিক পজিশন নাকি নন স্কেপটিক পজিশন?
স্যার ইন এ সেন্স হচ্ছে এসকেপটিভ পজিশন। ইন এ সেন্স না, ইন এভরি সেন্স। ইন এভরি সেন্স। এসকেপটিভ পজিশন মনে হচ্ছে। তাহলে সজীবের কথা যেটা বললো সেটাকে তোমরা শুনো, আমি সেটাকে অথেন্টিকেট করছি, আমার কাছ থেকে এটা জেনে রাখো। এপিস্টেমোলজিক্যাল রিয়েলিজম ইজ স্কেপটিসিজম, এবং এপিস্টেমোলজিক্যাল অ্যান্টি রিয়েলিজম ইজ মানে আমরা যেটা বলি এপিস্টেমিক পজিশন, নলেজ পজিশন। এভরিবডি ইজ ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? স্যার আরেকবার বললে ভালো তো। রিয়েলিজম মানে এক্সিস্ট বাই ইটসেলফ। তাহলে তুমি যা কিছু একটা বিষয় বিবেচনা করছো, সব বিষয়গুলো কি তোমার সামনে, এলিমেন্ট গুলো, আসপেক্ট গুলো কি প্রেজেন্ট আছে? যদি না থাকে তাহলে তো তোমার বিবেচনাটা মানে কমপ্লিট হলো না। তাহলে রিয়েলিজম কি বলে যে কোনো কিছু থাকা সেটা তোমার জ্ঞানের উপর নির্ভর করে না, তোমার উপর নির্ভর করে না, আছে তো আছে, নাই তো নাই। তাহলে তুমি যা কিছু হাতের কাছে পেয়েছো, তুমি যে সবকিছু পেয়েছো, আর তুমি কি এটা শিওর? তুমি যদি এটা শিওর না হও, স্কেপটিক বলবে তুমি হাতের কাছে যা পেয়েছো এটা ইনকমপ্লিট, এটাকে তুমি বাতিল করে দাও, অথবা এটার উপর উইথহোল্ড করো, কোনো কনক্রিট ডিসিশন নিবা না। কিন্তু যারা এপিস্টেমিক, যারা নলেজ নিয়ে কাজ করতে চায়, তারা বলবে যে না, আমরা সেটা করব না, আমরা অজানা কোনো কিছুর উপর নির্ভর করে আমাদের জানা কোনো কিছুকে বাদ দিব না। তাইলে কোনো কিছু যদি ইন্ডিপেন্ডেন্টলি থেকে যায়, থাকতে পারে, তোমার জানার উপর নির্ভর করে না, এই পজিশনটা স্কেপটিক পজিশনকে সমর্থন করে। অর্থাৎ রিয়েলিজম ইজ স্কেপটিসিজম and anti-realism is non-skepticism. That means epistemic enterprise. Now clear? Yes sir. Okay. So রিয়েলিজম বলতে কি হচ্ছে, কি বোঝাচ্ছে এক্ষেত্রে? মানে যেটা হচ্ছে আইডিয়ালিজম বোঝাচ্ছে? না না, এখানে তুলনাটা রিয়েলিজম ভার্সেস আইডিয়ালিজম না, এখানে তুলনাটা হচ্ছে রিয়েলিজম ভার্সেস অ্যান্টি রিয়েলিজম। এই যে তোমরা যে সেকেন্ড ইয়ারে জাস্টিফিকেশন থিওরি পড়েছো না? জি স্যার। ডিওন্টোলজিক্যাল ভার্সেস নন ডিওন্টোলজিক্যাল। ডিওন্টোলজিক্যাল। আমাদের শিক্ষকরাই একবার প্রশ্ন করার সময় ভুলভাবে এরকম প্রশ্ন সেট করেছে যে ডিওন্টোলজিক্যাল ভার্সেস অন্টোলজিক্যাল, অথচ অন্টোলজিক্যাল ডিওন্টোলজিক্যাল এটা হচ্ছে একটা এথিক্সের ডিস্টিংশন, আর ডিওন্টোলজিক্যাল ভার্সেস নন ডিওন্টোলজিক্যাল এটা হচ্ছে যে এপিস্টেমোলজির একটা ডিস্টিংশন। আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো। হ্যাঁ, তাহলে আমরা যখন এই আলোচনাতে আমরা যখন অ্যান্টি রিয়েলিজম বলবো, তখন এটা বোঝাবো যে অ্যান্টি রিয়েলিজম, এটার বিকল্প হচ্ছে রিয়েলিজম। ওকে, রিয়েলিজম ভার্সাস অ্যান্টি রিয়েলিজম। তাহলে রিয়েলিজম ইউনিভার্সালিজমকে সমর্থন করে, আর অ্যান্টি রিয়েলিজম পার্টিকুলারিজম, যেটাকে আমরা বলি নমিনালিজম, সেটাকে সমর্থন করে। তাহলে প্রপার্টি এবং হোল গুলার মতো, হোল মানে এখানে HOLE হোল লেখা আছে, কিন্তু আমি আমার স্ক্রিনটা অন করা উচিত। দিস ওয়ান আই হোপ রাইট। আচ্ছা, এখানে যে হোল বলা আছে, এই হোলটা হচ্ছে HOLE, সরি HOLE লেখা আছে, কিন্তু তোমাদের পড়তে হবে WHOLE, হোল মানে সমগ্র। HOLE হোল মানে তো ছিদ্র, এটা ছিদ্র বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে সমগ্র। তাহলে প্রপার্টিজ এবং হোলস, as with properties and wholes, there are anti-realist theories which strive to relieve us of these commitments. এই যে কমিটমেন্ট গুলো, তাহলে 5 নাম্বার প্রাইম নাম্বারের সিরিজের মধ্যে 5 এবং 11 মধ্যে কি থাকবে? একটাই থাকবে, সেটা হচ্ছে 7। ইনফিনিট নাম্বার অফ রিয়েল নাম্বারস, হ্যাঁ হতে পারে। 2 + 3 যেগুলো 5, হ্যাঁ এটা ঠিক আছে। এই যে কনফার্মেশন, এই যে কমিটমেন্ট, এটার ব্যাপারে বলছে স্যার পেজটা ক্লিয়ার না। কিছু করার নাই, এটা নিয়ে আমি ক্লাসের শুরুতে কথা বলেছি, এখন একটু ফলো করার চেষ্টা করো। বলা হচ্ছে যে
there are anti-realists which strive to relieve us of this commitment. এইসব এই যে ম্যাথমেটিক্যাল কমিটমেন্ট গুলো যেসব এগুলো আমরা কনফার্মেশন করি সেগুলোর থেকে ভিন্ন রকম কিছু আছে। Again, because numbers are likely to be abstract, the motivations for such anti-realism will largely be the nominalism থেকে nominalist motivation from chapter 1. তাহলে নাম্বার গুলাকে সাধারণত যে অ্যাবস্ট্রাক্ট মনে করা হয়, এটা একটা রিয়েলিস্ট পজিশন যেটা ইউনিভার্সালিজমকে সমর্থন করে। আর এটার থেকে ভিন্ন রকম হচ্ছে ব্যাখ্যা হচ্ছে পার্টিকুলারিজম বা নমিনালিজম, এবং নমিনালিজম সমর্থন করে যে মানে অ্যান্টি রিয়ালিজম। ওকে, তাহলে নমিনালিজম বলে যে আমরা যে ইউনিভার্সাল গুলোর কথা বলি সেগুলো আর প্র্যাকটিক্যাল ফিজিক্যাল লাইফের মধ্যে কোনো করেসপন্ডেন্স আমরা দেখতে পাই না, করেসপন্ডিং কোনো রিয়ালিটি নেই। হ্যাঁ, রিয়ালিটি মিনিং ফিজিক্যাল রিয়ালিটি। তাহলে এই যে মানে রিয়েলিস্ট অ্যান্টি রিয়েলিস্ট পজিশন, এখানে একটা বিষয় আমরা আলোচনা করব যেটা বক্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইকোলজিজম। সাইকোলজিজম হচ্ছে যে কোনো কিছুকে সাইকোলজি দিয়ে বোঝার বা জানার চেষ্টা করা, এবং আমাদের কোনো কিছুর মধ্যে যে সাইকোলজিটা ভূমিকা পালন করে সেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা। এখন দেখো যে আমাদের কিছু থিওরি আছে, এখানে বলা হচ্ছে যে another deflationary effort, deflation মানে যেটা ওই যে ইনফ্লেশন ডিফ্লেশন যেটা কমায়, often heard in philosophy classes is that ব্যাপারটা কি নাম্বারস এবং নাম্বারের মতো অন্যান্য জিনিসগুলো exist only in the sense that they are ideas in our head, যেগুলো আমাদের মেন্টাল স্টেট। এই যে তুমি যখন বলবা যে নাম্বার বা যে কোনো কিছু, সাপোজ যে কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু প্রপার্টি, অল দ্য অ্যাসাম্পশনস, এগুলো হচ্ছে যে আমাদের জাস্ট কিছু আইডিয়া আমাদের ব্রেনের মধ্যে, আমাদের সাইকোলজির মধ্যে ঘটে। এই ধরনের সাইকোলজিস্টিক থিওরি বলা হচ্ছে যে এই থিওরি নিয়ে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো কিছু এক্সিস্ট করে এবং কোনো কিছুর আইডিয়া, দুইটাকে আমাদেরকে ভাগ করতে হবে। মনে করো আমি বললাম যে পেগাসাস, পেগাসাস মানে হচ্ছে কি ফ্লাইং হর্স। ফ্লাইং হর্স প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না, কিন্তু ফ্লাইং হর্সের যে আইডিয়া সেটা আমাদের মাথার মধ্যে আছে। বিকজ আমাদের মাথার মধ্যে ফ্লাইং হর্সের আইডিয়া আছে, সেই জন্য সেরকম একটা ফ্লাইং হর্সের উপর কিন্তু আমরা রাইড করতে পারি না। আমাদের কথার কথা যখন খিদা লাগে তখন আমরা খাবারের কথা ভাবতে পারি, কিন্তু সেই খাবারের ভাবনা আমাদের কিন্তু ক্ষুধা নিবৃত্তি করবে না। কোথাও যদি একটা মেডিকেল সিচুয়েশন অ্যারাইজ করে এবং সেখানে যদি আমরা একটা ডাক্তারের কল্পনা করি, সেই কল্পিত ডাক্তার কিন্তু আমাদের চিকিৎসা করতে পারবে না। তাহলে এই কথা থেকে আমরা বুঝতে পারি the idea of a number is not a number. তাহলে নাম্বারের যে ধারণা সেটা কিন্তু নাম্বার নয়, রিয়েল নাম্বারটা এগেইন এটা হচ্ছে একটা অ্যান্টি রিয়েলিস্ট পজিশন, নমিনালিস্ট পজিশন। নাম্বার হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পার্টিকুলার এন্টিটি। We might instead say that numbers depend upon our ideas about them. তাহলে নাম্বার আমাদের আইডিয়ার উপর ডিপেন্ড করে, কিন্তু এর মানে এই নয় যে নাম্বারস আর আইডিয়াস। That is, without our thinking about them, they would not exist. এই কথাগুলো বলা হচ্ছে কিন্তু যে সাইকোলজিস্টিক যে ইন্টারপ্রিটেশন, the numbers are merely abstract ideas, সেইটার বিপক্ষে। তাহলে without our thinking about them, suppose number, they would not exist. In philosophy of mathematics, the position that mathematical entities are created by us in a type of constructivist theory,
where constructivism in general is the idea that mathematical truth depends upon human activity. তাহলে ফিলোসফি অফ ম্যাথমেটিক্সের মধ্যে এরকম একটা ধারণা আছে কনস্ট্রাকটিভিস্ট থিওরি যে ইন জেনারেল যে ম্যাথমেটিক্যাল আইডিয়াগুলো ট্রুথসগুলো এগুলো আমরা কনস্ট্রাক্ট করি ইন আওয়ার মাইন্ড। এখন কথা হলো ইফ নাম্বারস ডিপেন্ড অন আস then the universe could get along quite happily without them, because নাম্বার যদি একটা হিউম্যান এন্টারপ্রাইজ হয়, মানুষের একটা অ্যাসাম্পশনের ব্যাপার হয়, তাহলে তো জগৎটা নাম্বার ছাড়াই কিন্তু সৃষ্টি হওয়া, বিবর্তন হওয়া, এটা পরিচালিত হওয়া এটা খুবই সম্ভব। কারণ জগতের মধ্যে মানুষ হওয়া ছাড়াও তো সেটা একটা জগৎ হবে। কথার কথা এমন একটা জগৎ যদি হয়, আমাদের বর্তমান জগতেই, এই জগতে যদি মানুষগুলো সব এক্সটিংক্ট হয়ে যায়, but the world will continue to exist and we can think about a world without human being. তাহলে হিউম্যান বিইং তাদের আইডিয়ার উপরে যদি নাম্বারগুলা নির্ভর করে, তাহলে তো এট দ্য ফার্স্ট প্লেস নাম্বারগুলো থাকার কথা নয়। তাহলে দ্য অনলি রোল দে সার্ভ ইজ অ্যান অ্যানথ্রোপোসেন্ট্রিক ওয়ান। অ্যানথ্রোপোসেন্ট্রিক মানে হচ্ছে যে মানুষকে কেন্দ্র করে যেসব চিন্তা ভাবনা, এটা হলো অ্যানথ্রোপোসেন্ট্রিক। যে এই যে কালকে যে আমরা আলোচনা করলাম যে হিউম্যান সুপ্রিমেসি, এখন হিউম্যান সুপ্রিমেসিকে যদি আমরা মনে করি যে রিলিজিয়াস সেন্সে আমরা যেটা মনে করি যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন ক্রিয়েটেড বাই গড টু সার্ভ হিউম্যান বিংস, ওকে, তাহলে এই ধারণাটা একটা অ্যানথ্রোপোসেন্ট্রিক ধারণা। তুমি আবার এথিস্টিক সেন্সেও অ্যানথ্রোপোসেন্ট্রিক হতে পারো। তুমি মনে করো যে মানে হিউম্যান বিংস আর সুপ্রিম and nature has favored and selected human beings to be the superior, to be the leader, and everything in a sense is there just to support the human beings, just to make life possible here. এই ধরনের অ্যানথ্রোপোসেন্ট্রিক তুমি যদি চিন্তা করো, তাহলে তুমি এই ধরনের সাইকোলজিস্টিক হতে পারো। It seems then somewhat gratuitous to think that numbers pop into existence solely to serve our needs. তাইলে মনে হবে যেন নাম্বারগুলো আসছে মূলত মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষ নাম্বারগুলোকে আবিষ্কার করেছে। Indeed, we might think that it's odd that entities can pop into existence by our just thinking about them. অথচ একটু আগে আমরা যেটা আলোচনা করলাম, আমি একটা কিছু সম্বন্ধে আইডিয়া করি, that doesn't mean that that thing is real. We can have an idea of a Pegasus, but Pegasus is not real. We can have an idea of food, but that food will not, make you happy. It will not quench your thirst. Okay, we can think about a doctor, but that doctor will not cure you, will not be able to, attend you. So, কোনো কিছু আমরা ধারণা করলেই সেটা রিয়েল বা বাস্তব হয়ে যাবে না। তাহলে so there appears to be little sense to be made of a theory where numbers are ideas, at least that is if you want that theory to deflate the problem we are faced with. যে প্রবলেমকে আমরা ফেস করছি, what is the problem of reality, metaphysics, specifically ontology, is the study of reality. তাহলে আমরা যখন নাম্বারগুলোর রিয়ালিটি ধারণা করতে যাব, তখন আমরা যদি বলি নাম্বারস আর বেসিক্যালি সিম্পলি হিউম্যান আইডিয়াস পপড ইন আওয়ার ব্রেন, দ্যাটস অল, তাহলে সেটা কিন্তু আমাদের কাছে খুব স্যাটিসফ্যাক্টরি বলে মনে হয় না। ওকে, এতটুকু আলোচনা করার পরে যা আমি আলোচনা করলাম সেটার উপরে তোমাদের সাথে একটু পর্যালোচনা, your questions and anything whatever you like to say. Anyone? Hello sir. Sure. আমার ফার্স্টের দিকে একটু মিস হয়েছে স্যার। ওই স্যার রিয়েলিজমের মানে বিপরীত হচ্ছে স্যার মানে এন্টি রিয়েলিজম। তাহলে স্যার আইডিয়ালিজম আর এন্টি রিয়েলিজমের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় স্যার একটু বুঝাই একটু বলতেন। আমরা যখন কোনো কিছুকে ভাগাভাগি করি, তোমাকে আমি মনে করে দেই সেকেন্ড ইয়ারে তুমি অবভিয়াসলি আমার বেস্ট স্টুডেন্ট ছিলে,
থার্ড ইয়ারে উঠে তোমাকে যেন কিছুটা হারিয়ে ফেলছি, ফোর্থ ইয়ারে তোমাকে আর খুঁজে পাই না। হ্যাঁ, তোমার ম্যাডাম আর আমি আলোচনা করি যে পূরবীর কি সমস্যা, এটা তো জানতে হবে যে মেয়েটা এত ব্রাইট স্যার ছিল। আমি আপনার সাথে আলোচনা করব স্যার, আমার পার্সোনালি সমস্যা নিয়ে আপনার তুমি সাথে আমি অবশ্যই স্যার তুমি আলোচনা তোমার ম্যাডাম বললো যে করব। আমি মেয়েটাকে ভাইভাতে 25-এর মধ্যে 24 দিয়েছিলাম। তুমি কি একটা ভাইভাতে স্যার 25-এর মধ্যে সেকেন্ড ইয়ারে, 24 পেয়েছিলে? স্যার সেকেন্ড ইয়ারে স্যার। সেকেন্ড ইয়ারে তারপরে কি হলো? সেই পূরবীকে আমরা কোথায় হারিয়ে ফেললাম? স্যার আচ্ছা যাই হোক, সেটা ভিন্ন না স্যার আলোচনা। আমি হারাই নাই স্যার, আমার স্যার না না, আমরা তোমাকে হারিয়ে আমরা মানে কি বল শোকাহত। শোনো, সেকেন্ড ইয়ারের কথা তুমি যদি মনে করো, সোর্স অফ নলেজের আলোচনার প্রধান দুইটা তত্ত্ব হলো এম্পিরিসিজম ভার্সাস কি ন্যাশনালিজম। রেশনালিজম। ওকে, স্যার আমাকে হ্যালো আবার জাস্টিফিকেশনের ব্যাপারে দুইটা প্রমিনেন্ট থিওরি, ফাউন্ডেশনালিজম ভার্সাস কোহেরেন্টিজম। কোহেরেন্টিজম। রাইট। তাহলে জি স্যার। এখন একজন ফাউন্ডেশনালিস্ট সে কি এম্পিরিসিস্ট হবে নাকি রেশনালিস্ট হবে? কুড বি বোথ। ওকে, একজন কোহেরেন্টিস্ট সে কি এম্পিরিসিস্ট হবে নাকি রেশনালিস্ট হবে? হি কুড বি বোথ। ওকে, দুই ধরনের ডিস্টিংশন। তাহলে রিয়েলিজম আইডিয়ালিজম এক ধরনের ডিস্টিংশন, মেটেরিয়ালিজম আইডিয়ালিজম আরেক ধরনের ডিস্টিংশন, রিয়েলিজম অ্যান্টি রিয়েলিজম এটা আরেক ধরনের ডিস্টিংশন। সুতরাং এগুলো একটার সাথে একটা কোরিলেট করতে চাওয়াটা মনে হয় ঠিক না। ওকে, জি স্যার। অন্য কারো কোনো প্রশ্ন? শোনাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এই যে কনস্ট্রাকটিভিস্ট থিওরির মধ্যে যে ম্যাথমেটিক্যাল এন্টিটির কথাগুলো বলা হয়েছে, ম্যাথমেটিক্যাল এন্টিটিগুলো হিউম্যান মাইন্ডের মধ্যে এক্সিস্ট করে এবং আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমে সেগুলো প্রকাশ পায়। কিন্তু নাম্বার নিউমেরিক্যাল যেগুলো 1 থেকে 100 পর্যন্ত, সরি 0 থেকে 9 পর্যন্ত যে আমি যে সংখ্যাগুলোকে দেখি, কিন্তু এই সংখ্যাগুলোর যে মেইন আইডিয়াটা এটাকে তো আমি স্যার এক্সপ্রেস করি ফিজিক্যাল ওয়ার্ল্ডে, বাট এটার যে স্যার কনস্ট্রাকটিভিস্ট থিওরিদের আলোচনাটা কি, আমি কি বুঝতে কোনো ভুল করছি? না, তোমার ঠিক আছে। তোমার বইটার মানে কনস্ট্রাকটিভিস্ট থিওরিটা হচ্ছে যে সাইকোলজিজমকে এবং ইয়েকে সাইকোলজিজমকে এবং রিয়েলিজমকে বা ইউনিভার্সালিজমকে সমর্থন করে। ওকে, কনস্ট্রাকশন আমরা বলি না যে এটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশন আর এটা হচ্ছে যে ফ্যাক্ট, তাই না? তাহলে সোশ্যাল কনস্ট্রাকশনটা কে করে? এটা মানুষ করে, এরকম আর কি। এনি ফার্দার কোয়েশ্চেন? If nobody has further question, তাহলে আমরা প্রসিড করতে পারি নাকি? ইয়েস স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে আবার বলছি এই বিষয়টা কঠিন, সুতরাং প্লিজ 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 ফর গডস সেক ডোন্ট ফিল শাই টু পুট ইউর কোয়েশ্চেন, নেভার প্রিটেন্ড টু নো। সে আমার কথাটা যেটা বারবার বলি, নেভার প্রিটেন্ড টু নো। সামারাইজ করলে ভালো হইতো মনে না, হয়। সামারাইজ করতে পারবো না। তোমার কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে পারবো, সামারাইজ করতে গেলে আমি আগাইতে পারবো না। স্যার প্লিজ আফরিন। স্যার আমি নেক্সট ক্লাসে কোশ্চেন করব স্যার। আসলে স্যার বুঝতেছি না যে প্রশ্নটা কোথা থেকে করব, মানে কম বুঝছি একটু, আজকে রাতে পড়তে হবে তারপর করতে পারবো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা এই ইয়াতে পরবর্তী এই বিষয়ে যে ক্লাস হবে সেখানে আমাদের তোমরা প্রশ্ন করবে এবং তুমি যে কি বুঝছো, যেমন আমাকে মাহফুজ একটা প্রশ্ন করলো যে কনস্ট্রাকটিভিজম সম্বন্ধে সে একটা ধারণা করেছে, আমাকে জিজ্ঞেস করলো যে ধারণাটা সঠিক কিনা। আমি তাকে বললাম যে হ্যাঁ তোমার ধারণাটা সঠিক আছে। এভাবে তোমরা প্রশ্নগুলোকে মানে ওকে স্যার, স্যার একটু পড়তে হবে বাসায়। পড়তে হবে, রাইট? তা লেটস প্রসিড অন। থ্যাংক ইউ। না, এই পৃষ্ঠাটা আসেনি এখনো। আমরা আগের ইয়াতে যদি থাকি, সরি, আচ্ছা,
We shall start by assuming that numbers exist. একদম শেষ নিচের দিকে লেখাটা, we shall start by assuming that numbers exist and asking what they might be like. এটাকে বলতে আমরা বলতে পারি যে what might be reduced to. আমরা এই যে এতক্ষণ যে আলোচনা করলাম লেখক বলতে চাচ্ছেন যে এই আলোচনাটাকে আমরা একপাশে রেখে এখন আমরা বোঝার চেষ্টা করব যে নাম্বারকে আমরা কিভাবে বুঝতে পারি এবং কিভাবে সেটাকে আমরা রিডিউস করে নিয়ে আসতে পারি ইন আ রিডাকশন প্রসেস। আমরা যদি রিডিউস করি তাহলে আমরা কি করতে পারি? আমরা ধরে নিচ্ছি যে এখন নাম্বার রিয়েলি ফিজিক্যালি এক্সিস্ট করে কিনা, নাম্বার রিয়েলি ফিজিক্যালি এক্সিস্ট করে কিনা, নাকি আমাদের শুধুমাত্র একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেই আলোচনাটাকে একপাশে রেখে আমরা ধরে নিচ্ছি যে নাম্বারগুলো এক্সিস্ট করে। তাহলে সেগুলো যে এক্সিস্ট করে তাহলে সেগুলো কিরকম হতে পারে এবং কিভাবে সেগুলোকে আমরা রিডিউস করে নিয়ে আমাদের ক্যালকুলেশনের মধ্যে, জাস্টিফিকেশনের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, আমাদের ক্রস ভেরিফিকেশন এবং এক্সামিনেশনের মধ্যে নিয়ে আসতে পারি। সেই জন্য আমরা এখন আলোচনা শুরু করব, যেটা ইউ সি দ্য টাইটেল, অন্টোলজিক্যাল রিডাকশন। ওকে, mathematicians introduce the notion of a set. Set theory তোমরা অনেক ভালো জানো, স্কুলে হয়তো তোমরা পড়ে থাকবে। Sets stand in a membership relation to other things. For example, there is a set of all people, তাহলে সব মানুষের এটার মেম্বার। আমরা ধরে নিতে পারি যে set of all apples, তাহলে সব আপেলগুলো সেটার মেম্বার। There is a set of more disparate things that doesn't resemble one another. এমন হইতে পারে যে একটা সেট যেটার মধ্যে ভিন্ন ভিন্ন কতগুলো জিনিস আছে। আমরা যদি ধরে নিই যে একটা ক্লাসরুম, তাহলে ক্লাসরুমের মধ্যে শিক্ষক আছে, ছাত্র আছে, তারপরে নানা ধরনের জিনিসগুলো আছে বিভিন্ন ক্যাটাগরি মিলে, এরকম একটা সেটও হতে পারে। আচ্ছা, mathematicians have provided us with various axioms that govern how these sets work. সেট কিভাবে কাজ করে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেট কিভাবে কাজ করে এটা নিয়ে ম্যাথমেটিক্সে বিভিন্ন অ্যাক্সিওমের কথা বলেছেন। একটা প্রিন্সিপাল হতে পারে যে টু সেটস আর আইডেন্টিক্যাল ইফ এন্ড অনলি ইফ দে হ্যাভ দ্য সেম মেম্বার্স। তাহলে দুইটা সেট আইডেন্টিক্যাল হবে তাদের মেম্বার যদি সেম হয়। এখন একটা সেট যদি আমরা এভাবে পাই বারাক ওবামা এবং জর্জ বুশ, আর একটা সেট হলো বিল ক্লিনটন এবং জর্জ বুশ, তাহলে এই দুইটা সেট কিন্তু আইডেন্টিক্যাল হলো না। আমি যদি লিখতে পারতাম তাহলে ওই যে সমান সমান চিহ্ন দিয়ে কেটে দেওয়া, সেটা যে নট আইডেন্টিক্যাল। অ্যানাদার প্রিন্সিপাল হতে পারে যেরকম যে given that something exists there is a set of those things. তাহলে কোন একটা জিনিস যদি এক্সিস্ট করে তাহলে সেটার একটা সেটও এক্সিস্ট করবে, এটা একটা প্রিন্সিপাল হতে পারে। তাহলে ইন দ্যাট সেন্স sets are like collections. For if you have some things then it always makes sense to talk about the collection of those things. তোমার যদি কিছু জিনিস থাকে তুমি বলতে পারো যে আমার এই জিনিসের কালেকশন আছে, যেমন আমার পিছনে বইয়ের কালেকশন, এটা একটা সেট। তাহলে ম্যাথমেটিশিয়ানরা সেটকে কালেকশন অফ থিংকের সাথে বিভিন্ন বিষয়ের কালেকশনের সাথে তুলনা করে, thinking that sets and collections are one and the same. Okay, we might think that talking about sets is innocuous and just another way of talking about collections. তাহলে সেট এবং কালেকশনকে ম্যাথমেটিক্যালি ইন এ সেন্স, কথাটা মনে রাখবা ইন এ সেন্স, কারণ একটু পরে সেটার সাথে আমরা ডিফার করব, সেটস এবং কালেকশন একই জিনিস। Certainly we sometimes use the word set to talk about collection of things, right? আমরা যখন সেট বলি a set of books, তাহলে a set of books মানে হলো যেখানে অনেকগুলো বই আছে, একাধিক বই আছে। But mathematical sets are nothing like collections. প্রবলেমটা হচ্ছে এখানে কালেকশন বলতে আমরা ইউজুয়াল লিটারাল সেন্সে যা বুঝি, ম্যাথমেটিক্যাল সেটের ক্ষেত্রে ব্যাপারটা সেটা নয়। ম্যাথমেটিশিয়ানরা যখন সেটের কথা বলে তখন তারা এই যে কালেকশনের কথা বলছে, আমরা তো বলছি ইন এ সেন্স, ব্যাপারটা কিন্তু সেরকম আর থাকছে না।
We should not think that the sets which mathematicians talk about are anything like sets as understood in the regular English. Okay. For there are a large number of disparities between sets and collections. Set এবং কালেকশন এর ক্ষেত্রে কিন্তু এই যে একটু আগে আমি বললাম যে আমরা একটু ডিফার করব, অনেকগুলো কিন্তু ডিসপ্যারিটি বা ডিস্টিংশন বা মানে ভিন্নতা আছে। Explaining those disparities will allow me to tell you about more of the axioms that mathematicians give think govern sets. সেটকে যে গভর্ন করে, সেট পরিচালিত হয় যেসব অ্যাক্সিওম দ্বারা, সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের এখন কথা বলতে হবে, ইনভলভ হতে হবে। If you have some things, you have got a set of those things. তোমার কাছে যদি কোনো কিছু থাকে, তার মানে হচ্ছে তোমার কাছে ওই জিনিসগুলোর সেট আছে। This works even when you only have one thing, so you can have a set of a single number. Say Barack Obama, এটা একটা সেট। তাহলে এখন তোমার কাছে যদি একটা জিনিস থাকে, লিটারাল সেন্সে বলা হবে যে না তোমার কাছে একটা সেট নাই, খালি একটা জিনিস আছে, সিঙ্গেল। কিন্তু ম্যাথমেটিক্যালি সেট থিওরির দৃষ্টিতে you can also have a set comprising with one member. It barely makes sense to talk about collections with only one thing amongst them. তুমি যদি বলো যে I have a collection, I have a set, how many suppose a set of books, how many books? Well, one book. তখন লোকেরা বলবে how come যে you have only one member, how can it be set? Not only can sets take objects as member, according to set theory, objects গুলো যেমন মানে member of the set, they can also make other sets as member. অন্যান্য সেট গুলোকেও একটা সেট তার মেম্বার হিসেবে গণ্য করতে পারে। But they don't have the members of those sets as members. তাহলে ক সেটের মধ্যে আছে খ সেট, খ সেটের মধ্যে আছে গ গ উ, এই তিনটা। তাহলে আমরা কি বলতে পারবো যে ক সেটের মধ্যে গ ঘ উ এই তিনটা মেম্বার আছে, এটাকে আমরা বলতে পারবো? জি স্যার পারবো। না, পারবো না। না, এটা আমরা পারবো না। কেন পারবো না? কারণ ক সেটের মধ্যে খ সেট আছে আর খ সেটের মধ্যে গ গ উ আছে। মনে করো রাষ্ট্রপতির অধীনে আছে প্রধান সেনাপতি, প্রধান সেনাপতির অধীনে আছে সৈনিকরা, অফিসারেরা, অফিসারদের অধীনে আছে সৈনিকেরা। তো সৈনিকেরা কার অধীনে আছে? রাষ্ট্রপতির অধীনে না, সৈনিকেরা রাষ্ট্রপতির সাথে সৈনিকের কোনো যোগাযোগ নাই। সৈনিক কথা শুনবে তার কমান্ডিং অফিসারের, কমান্ডিং অফিসার শুনবে তার যে জেনারেলের নির্দেশ, এবং জেনারেল নির্দেশটা পাবে রাষ্ট্রপতির কাছ থেকে। কারণ ওই যে কেন হবে না সেই কথাটা এখানে বলা হচ্ছে যে মেম্বারশিপ ইজ নন ট্রানজিটিভ রিলেশন। এটা আমি হাইলাইট করে দিছি এখানে। আনফরচুনেটলি আমি এটা দেখাইতে পারছি না। আমি নেক্সট ক্লাসে এটা এমন ভাবে কন্টেন্টটা তৈরি করব সো দ্যাট এটা আরো মোর ভিজিবল হয়। মেম্বারশিপ ইজ এ নন ট্রানজিটিভ রিলেশন। এখন ট্রানজিটিভ রিলেশন এবং নন ট্রানজিটিভ রিলেশন এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে among the participants? Nobody has any idea? Transitive relation, non-transitive relation? Okay. আমার কথাতে শোনা যাচ্ছে, at least এটা তো তোমরা একটু হুহা করে বলবা নাকি? জি স্যার। তো কি, তা আমি তো ডিসকানেক্ট হয়ে গেছি না, সেটাই মাঝে মাঝে সন্দেহ করি। তোমাদের ভিডিওগুলো যদি দেখা যাইতো তাহলে বোঝা যেতাম যে না, ওর ভিডিও দেখা যাচ্ছে তার মানে ও আছে আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা যদি বলি বিগার দেন ইজ এ ট্রানজিটিভ রিলেশন, ফাদার অফ ইজ নন ট্রানজিটিভ রিলেশন। ওকে স্যার এগেইন একটু। আমরা যদি বলি A is bigger than B, B is bigger than C,
then we can say that A is bigger than C. We are justified. This is transitive relation. ভ্যালুটাকে ট্রানজিট করা যায়। আমরা যদি বলি smaller than, A is a smaller than B, B is a smaller than C, then A is a smaller than C, এটাকে আমরা বলতে পারি। কিন্তু কিছু কিছু রিলেশন আমরা যদি বলি A is the father of B, B is the father of C, তাতে করে আমরা বলতে পারবো না A is the father of C, বলতে পারবো? নো স্যার। আমরা যদি বলি যে কথার কথা এরকম এরকম আমরা যদি নন ট্রানজিটিভ, আমরা অনেক উদাহরণ আমরা খুঁজে পাবো গেটিয়ার্স প্রবলেমের মতো, যে প্রবলেমগুলোতে আমরা দেখবো যে এটা কিন্তু ট্রানজিটিভ না। তাহলে মেম্বারশিপ সেটের মেম্বারশিপটা কিন্তু ট্রানজিটিভ না। এই সেটটার মধ্যে ওই সেটটা আছে, ওই সেটটার মধ্যে ওই মেম্বারগুলো আছে, কিন্তু তাতে বলতে পারবো না যে এই সেটের মধ্যে ওই মেম্বারগুলো আছে। It is not necessary the case that the members of a set are also member of that set. This means that, say, a set with two members, the set of men and the set of women, is different from the set of all men and women. A set of men, a set of women, এই দুইটাকে নিয়ে যদি একটা সেট হয়, আর এমন একটা যদি সেট হয় যে সেটটা হচ্ছে সেট অফ অল মেন এন্ড ওয়েমেন, দুইটা সেট কিন্তু আলাদা সেট। ওকে, the same cannot be said of the set of all men and women being the same thing as the set of all men and set of all women, as it has two members as sets. Finally, one of the biggest oddities, many problems about set theory is that there can be a set with no member. তোমরা অলরেডি জানো, এগেইন আমরা যখন অঙ্ক আমরা আমাদের সেই স্কুলের জীবনে, আমার স্কুলের জীবন শেষ হয়েছে কত সালে? 1981 সালে। বা আমরা কলেজে যদি ধরি, সেই সময়ে কিন্তু আমাদের ওখানে সেট পড়ানো হতো না, এখন তো স্কুলে সেট পড়ানো হয়, তোমরা ভালোই জানেন। তো দেয়ার ক্যান বি এ সেট উইথ নো মেম্বার, যেটাকে আমরা এমটি সেট বলি। ওকে, যেটাকে যে একটা জিরো লেখে সেটাকে যদি আমরা কেটে দেই তাহলে সেটা হবে একটা নাল সেট বা এমটি সেট। The empty set is fairly important to the ontological reduction we might try and execute with regard to numbers. এই নাম্বারের আলোচনাতে এমটি সেটের আলোচনাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে অন্টোলজিক্যাল রিডাকশনে যাচ্ছি, অন্টোলজিক্যাল রিডাকশন কেন? ওই যে ডেকার্টের কথা তোমাদের মনে থাকবে, যেখানে ডেকার্ট বলেছে যে একটা প্রবলেমকে তুমি ছোট 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 যতটা ক্ষুদ্র অংশ সম্ভব ভাগ করে নিবা, তারপর সেগুলোকে সলভ করার চেষ্টা করবা। when you solve all the parts of the problem, then you can solve the whole problem very quickly. Okay, সেই জন্যই রিডাকশনের কথাটা। but the idea that there is a collection with nothing in it seems absurd. তুমি যদি বলো যে I have a collection, how many members? যদি বলো এক, তাহলে তো একটা মানে কেমন, আমরা প্রথমে একটু হইলাম যে একটা মেম্বার নিয়ে কেমন সেট। এখন যদি বলা যায় না কোনো মেম্বারই নাই, তাহলে তো এটা আরো অ্যাবসার্ড, আরো অড বলে আমাদের কাছে কমন সেন্স থেকে মনে হতে পারে। কেমন কথা যে a collection with nothing in it. Nevertheless, ট্রানজাকশন নাকি নন ট্রানজাকশন? ট্রানজাকশনের কথা আসতেছে না এখানে, তো ট্রানজিটিভিটির কথা আসছে। ট্রানজিটিভিটি, ট্রানজাকশন এবং ট্রানজিটিভ দুটো আলাদা জিনিস। Nevertheless, set theory demands that the empty set exist. কিন্তু তুমি যদি সেট থিওরি মানো, তোমাকে মানতে হবে যে এমটি সেট এক্সিস্ট করে, এবং আমরা একটু পরে দেখব যে এমটি সেট থেকে ইনফাইনিট নাম্বার অফ সেট হতে পারে। তাহলে আমরা যে অন্টোলজি আলোচনা করছি, দ্য রিয়ালিটি, কথা কথা আমরা নাম্বার নিয়ে রিয়ালিটি আলোচনা করব, এরপরে টাইম নিয়ে করব, আমি আমার ইন্টারেস্টের কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করব। তাতে আমরা দেখব যে ভীষণ কিছু গোলমেলে পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি ম্যাথমেটিক্সকে যখন ফিলোসফির দৃষ্টিতে দেখবা, তখন যে কিরকম একটা হসপস হয়ে যায়, এটা তোমার বুঝতে পারবা যে জিরো এবং জিরো নিয়ে যে আমার যে আলোচনাটা আছে, জিরো এবং ইনফাইনিটি নিয়ে, হ্যাঁ,
জিরো, 1, ইনফাইনিটি, এই রিলেশন গুলো নিয়ে যে আমার যে আলোচনা আছে ডিপার্টমেন্টে, আমি একটা সেমিনার দিয়েছিলাম এবং কিছুদিন আগে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির যে ন্যাশনাল ওয়েবিনার, সেখানে মধ্যে আমি এটা প্রেজেন্ট করেছিলাম। 6টা আর্টিকেল ছিল, তার মধ্যে আমার আর্টিকেলটা একটা। তো এগুলা খুবই মানে গোলমালে ব্যাপার স্যাপার আর কি। তুমি যখন ম্যাথমেটিক্সকে যখন মেটাফিজিক্সের দৃষ্টিতে দেখবা, তখন কিন্তু ম্যাথমেটিক্সের অবস্থা খুব কাহিল হয়ে পড়বে আর কি। হ্যাঁ, সেটাই এখন ঘটতে যাচ্ছে। Set theory will demand that there is an infinite number of sets built up out of this empty set. Sets then are nothing like collections. তখন সেট গুলো আর কালেকশনের মতো থাকে না। But if they are not collections, তাহলে what are they? সেগুলো কি? Realists about set tend to think of them as abstract entities in a category of their own. যারা রিয়েলিস্ট, যারা ইউনিভার্সালিজমে বিশ্বাস করে, তারা মনে করবে, এগেইন এই রিয়েলিজমটা এপিস্টেমোলজির আলোচনাতে স্কেপটিসিজমের সাথে মিলে। ওকে, এইটুকুর বাইরে কিন্তু তোমরা স্কেপটিসিজম নিয়ে এখানে আর মানে কনসার্ন হবে না। যদি হও তাহলে তোমার ভুল করবা। ওকে, এখানে রিয়েলিজমটা আসবে। এটা কি স্যার কাইন্ড অফ স্যার সায়েন্টিফিক স্কেপটিসিজম বা সায়েন্টিফিক রিয়েলিজম? না, এখানে স্কেপটিসিজমটা এরপরে ভুলে যেতে হবে। স্কেপটিসিজমের সাথে রিয়েলিজম মিলে, এটা রিয়েলিজম বোঝানোর জন্য তোমাদেরকে আমি বলেছি। এখানে বইয়ের মধ্যে কিন্তু কোথাও স্কেপটিসিজমের কথা নাই। এবং তোমার মাথা থেকে যদি স্কেপটিসিজমটা ফেলে না দাও, ওই যে আমাকে পুরোবি যেরকম প্রশ্ন করলো, তুমি যদি রিয়েলিজমের আলোচনার মধ্যে আইডিয়ালিজমটা মাথার মধ্যে নিয়ে রাখো, তাহলে তোমার এই আলোচনাটা বাধাগ্রস্ত হবে। তুমি এখানে চিন্তা করবা রিয়েলিজম ভার্সাস অ্যান্টি রিয়েলিজম, নট স্কেপটিসিজম। যদিও তুমি জানো যে রিয়েলিজমের সাথে স্কেপটিসিজমের একটা মিলে, সেটা নিয়ে তুমি একটা সেমিনার পেপার দিতে পারো, একটা টক দিতে পারো। ওকে, সেটা ভিন্ন আলোচনা। যারা রিয়েলিস্ট তারা লাইকলি টু বি ইউনিভার্সালিস্ট। ওকে, তারা বলতে পারে যে অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস, যে কি সেটগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস, একটা নির্দিষ্ট ক্যাটাগরি। রিয়েলিস্ট অ্যাবাউট সেটস tend to think of them, সেট সম্বন্ধে, as abstract entities in a category of their own. তারপরে তাহলে কথা আসতে পারে যে why we should contemplate believing in them, যেটা মিয়ার একটা আইডিয়া অ্যাবস্ট্রাক্ট, সেটা নিয়ে আমরা কেন কনসার্ন হব? কারণ numbers in a sense construct the whole world. ওকে, এই যে আমাদের ইয়ার কথা মনে আছে না, কে কথা বলছে যে নাম্বার ইজ দ্য আলটিমেট রিয়ালিটি, গ্রিক ফিলোসফিতে পাইথাগোরাস। তাহলে দেখা যাচ্ছে, এবং নাম্বারগুলো যদি সেট হয়, তাহলে সেটের আলোচনাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। For it turns out that sets are the basis of most contemporary mathematics. That numbers can be modeled in a set theory. That is, that we can identify numbers with certain sets or have sets stand on as surrogates of numbers. Surrogate মানে, surrogate mother তোমরা জানো? Anyone explain me? জি স্যার, মানে একজনের শিশুকে আরেকজনকে ধারণ করা আর কি স্যার। একজনের শিশুকে আরেকজনের ধারণ করা, এটা কিভাবে কর না দেখি। এই তুমি রাখো, মেয়েদের মধ্যে থেকে বলো। কই, তোমরা কি এটা জানোই না? স্যার টেস্টের মাধ্যমে যে বেবিটা হয় ওইটাই, এটা না মনে হয়? কোনটা? টেস্ট টিউবের মাধ্যমে। দেখছো, পুনম যে জানে না তাহা জানা গেল এখন। আচ্ছা, জানে এরকম কেউ বলো? স্যার, যখন মানে একটা ওমেন ক্যাপেবল না, তখন অন্য একটা ওমেন তার বেবিটাকে তার গর্ভে ধারণ করে। রাইট, এটাই হচ্ছে সারোগেট মাদার, মানে গর্ভ ধার নেওয়া টাইপ ব্যাপারটা। না, আবার এমনও হইতে পারে যে ক্যাপেবল না হইয়া সে হইতে পারে যে আমার আলসেমি লাগতেছে, হ্যাঁ, আমার ইচ্ছা নাই, তখন হ্যাঁ ধার নেয়, অন্য একটা গর্ভ ধার নেয়। তাহলে মানে কথা হতো যে ইফ আই এম এ ওমেন
আমার এগ এবং আমার হাজবেন্ডের স্পার্ম, এই দুইটা মিলিয়ে একটা জাইগোট ফর্ম করা হলো, একটা ভ্রূণ তৈরি করা হলো, এবং সেই ভ্রূণটা আমার পছন্দ মোতাবেক একটা মহিলার গর্ভে প্রতিস্থাপিত করা হলো। তাহলে ওই গর্ভের মধ্যে ভ্রূণটা বড় হয়ে একটা শিশু হিসেবে জন্ম দিল। এরপরে শিশু সন্তানের তাহলে মা কে হবে অন্তরা, মানে এটা মালিক কে হবে, মানে কারা এটা লালন পালন করবে, মানে স্যার কাদের? মা হবে মানে যে মহিলাটা যে গর্ভধারণ করছে সে মা হবে না, তাকে বলা হবে কি সারোগেট মাদার, সারোগেট মাদার, আর ও হবে বায়োলজিক্যাল মাদার। বায়োলজিক্যাল মাদার। রাইট। আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে যে সেটের পেটের মধ্যে নাম্বারগুলা বড় হয়, তাহলে সেট হচ্ছে সারোগেট মাদার, আর নাম্বারগুলো হচ্ছে যে এই মানে সারোগেট মাদারের বেবি। ওকে, এটা ম্যাথমেটিক্স এর কথা। Sets might be weird entities. Weird মানে উল্টা পাল্টা। They were so weird that when they were first introduced, the idea was shunned. And the man who came up with the set idea, George Cantor, got quite depressed about the whole affair. ক্যান্টর যখন এই সেটের কথা বলে তখন সে নিজেই খুব ডিপ্রেস ছিল এবং তার এই আইডিয়াগুলোকে সবাই রিজেক্ট করেছে। কিন্তু লেটার অন তারা ম্যাথমেটিশিয়ানরা এটাকে অ্যাকসেপ্ট করেছে, বিকজ সাম পার্টস অফ ম্যাথমেটিক্স ক্যানট বি প্রুভেন উইদাউট ইউজিং সেটস। এখানে উদাহরণ হিসেবে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের কথা উল্লেখ করা আছে, এটা আমাদের দরকার নাই। টু গেট এ গ্লিমস অফ হাউ we are mean to do mathematics using theory, set theory, think about how we might identify numbers with certain sets. তাহলে এর পরে যেটা আমরা আলোচনা করব সেটি হলো আইডেন্টিফিকেশন অফ নাম্বারস উইথ সেটস। সেটকে নাম্বারের সাথে আইডেন্টিফাই করার, বিশেষ করে আমরা আলোচনা করব মূলত নাল সেট নিয়ে। ওকে, তো আজকের ক্লাসে সময় তো শেষ হয়ে আসলো, তাহলে পরবর্তী ক্লাসে এটা আলোচনা হবে। আর তোমাদেরকে আমি কন্টেন্ট গুলো দিয়ে দিব, তোমরা সেগুলো পড়ে আসবে। আর এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, জিজ্ঞাসা কিংবা কোনো অবজারভেশন থাকে। স্যার সেটের ভিতর সংখ্যাগুলো বড় হয় কেমনে? জি স্যার। স্যার এই সেটের মধ্যে সংখ্যাগুলো যে বড় হয় বললেন, এটা কিভাবে বড় হয়? সেট মানে কতগুলো সংখ্যা তো স্যার নির্দিষ্ট থাকে? সংখ্যা, তুমি একটা সংখ্যা বলো। 1 2 3 এগুলো। এক, তাহলে একের দুই পাশে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিবা, তাহলে একটা সেট হয়ে গেল। সেটের জন্য সেকেন্ড ব্র্যাকেটের চিহ্নটা ইউজ করতে হবে। হ্যাঁ সেট হয়েছে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বড় হয় কেমনে? এটা বড় যে ভিতরে যে, হ্যাঁ সেট হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা আইডিয়া আছে যেটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, সিঙ্গেলেটন। সিঙ্গেলেটন, ওকে। তাহলে একটা সেট যে হইছে, ওই সেটের মানে এটা কি, মানে জিনিসটা কি যেটা এটাকে তৈরি করে, এটার ভিতরে বীজ, মানে এর বীজ আর কি, মানে এটার বিচিটা কি, ওই বিচিটা হচ্ছে সিঙ্গেলেটন। ওকে, সিঙ্গেলেটন এবং কালেকশনস। জি আচ্ছা ওকে স্যার, ওকে শেষ করেন স্যার। শেষ না, করেন স্যার, তারপর আমি বলতে হচ্ছে সিঙ্গেলেটন সম্পর্কে তোমাদের কারো আইডিয়া আছে সিঙ্গেলেটন? না। আচ্ছা, তোমাদের স্কুলের ম্যাথমেটিক্স এর মধ্যে কি এগুলো ছিল না? থাকার কথা তো। সেট আছে বাট সিঙ্গেলেটন না স্যার। আচ্ছা আমি বলি, আচ্ছা আছে আছে, তোমার মনে পড়বে। One member is a successor of another when it is the singleton of the predecessor. মানে successor of any number is just its predecessor singleton. তাহলে কথার কথা একের পরে দুই, তাহলে দুইটা হচ্ছে একের সিঙ্গেলেটন। হ্যালো স্যার, ডেরাইভ হওয়া স্যার, 1 থেকে 2 আসছে, সুতরাং 2 এর যে একটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেলেটন।
হ্যাঁ মনে করো হ্যাঁ মানে সাকসেসর অফ এনি নাম্বার, একটা নাম্বারের যে সাকসেসর, কথার কথা 2 এর পরে কত? 3 আমরা যদি রিয়েল নাম্বার গুলো ধরি, রিয়েল নাম্বার যদি ধরি 2 এর পরে 3, তাহলে সাকসেসর হচ্ছে 3, ইজ জাস্ট ইজ ইটস প্রিডিসেসর। তাহলে মানে 3 এর প্রিডিসেসর মানে আগেরটা কোনটা? 2 2। তাহলে সাকসেসর অফ এনি নাম্বার ইজ জাস্ট ইটস প্রিডিসেসরস সিঙ্গেলেটন। ওকে, তাহলে আমরা এই ইয়াতে আমরা দেখব যে আমরা একটা নাল সেট থেকে অসীম নাম্বার সেট আমরা বের করতে পারবো। ওকে, যাই হোক স্যার এখন সিঙ্গেলেটন কি 2 নাকি 3? জি, সিঙ্গেলেটন কোনটা 2 নাকি 3? সিঙ্গেলেটন হচ্ছে 3, 2 এর জন্য সিঙ্গেলেটন হচ্ছে 3, 3 এর জন্য সিঙ্গেলেটন হচ্ছে 4। মানে যেটা উৎপন্ন হবে, মানে কথাটা আবার বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে one number is a successor of another number. ওকে, সাকসেসর মানে কি? পরে। জি স্যার। when it is the singleton, it is the singleton of its predecessor, মানে আগেরটার সিঙ্গেলেটন। ওকে, সিঙ্গেলেটন বুঝছি। আচ্ছা যাই হোক, এসব বিষয় নিয়ে তাহলে আমরা পরবর্তী ক্লাসে আইডেন্টিফিকেশন অফ নাম্বারস উইথ সেটস, হাউ an empty set can give rise to infinite number of sets according to set theory, সেটা আমরা আলোচনা করব। তাহলে সেট থিওরিটা যদি হয় নাম্বারের, আমরা যেটা আলোচনা করলাম সারোগেটিভ মাদার, তাহলে মানে নাম্বারটা ফান্ডামেন্টাল না। From set theoretic interpretation, set theory is the fundamental. Okay, সেই জন্য আমরা সেট থিওরি নিয়ে ইনভলভ হব, এবং সেট থিওরি নাম্বার এসব বিষয় নিয়ে আমরা কেন ইনভলভ হচ্ছি? বিকজ উই ওয়ান্ট টু গেট দ্য অন্টোলজি অফ রিয়ালিটি, হোয়াট ইজ হোয়াট, আসলে জিনিসটা কি, এগুলো আমরা বোঝার চেষ্টা করছি ফ্রম ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউস। ওকে, ক্যান আই কনক্লুড দিস ক্লাস? কারো যদি কথা না থাকে। স্যার আরেকটা বিষয় স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার মানে কালেকশনস এবং সেট, তো এটার মধ্যে ডিসটিংক্ট করা হয়েছে স্যার। তো সেটের মধ্যে বলা হয়েছে কতগুলো ম্যাথমেটিক্যাল এক্সিওম থাকবে, সেগুলো হচ্ছে কতগুলো আপনার হচ্ছে এন্টিটিস আর সেখানে সেট হিসেবে থাকবে। তো আমি যে স্যার আমি কি বলতে পারবো যে সেটের মধ্যে যে সকল যে এক্সিওম গুলো থাকবে এবং যেগুলা তারা ক্যাটাগরি সৃষ্টি করবে সেগুলোকে আমি একটা কালেকশনস বলতে পারি? হ্যাঁ বলতে পারো, তুমি বলো যে আমার একটা কালেকশন আছে, তোমার কালেকশনের মেম্বার কত? আমার কালেকশনের মেম্বার 1, আমার কালেকশনে কোনো মেম্বার নাই। এগুলো আমাদের কমন সেন্সের সাথে কন্ট্রাডিক্ট করে। ওকে, আমি ওই যে আমার জিরোর যে আলোচনাটা করেছি, যেটা নিয়ে আমি আরো কাজ করার ইচ্ছা রাখি, যে সেখানে আমি দেখাইছি যে কমন সেন্স ইজ দ্য বেস অফ অল আওয়ার নলেজ, অল আওয়ার সেন্স এন্ড এভরিথিং। You may demand the development of common sense, correction of common sense, but you cannot cancel the whole edifice of common sense to build a knowledge structure. So any knowledge structure which contradicts with the common sense, তাহলে আমাদের বুঝতে হবে যে সেখানে একটা গন্ডগোল আছে। ওকে, আবার ফিলোসফির কোনো কথাই যেহেতু চূড়ান্ত নয়, এই কমন সেন্স বেস কথা যেটা বলা হচ্ছে, তোমরা সেকেন্ড ইয়ারে স্কেপটিসিজম রিফিউট করতে গিয়া জর্জ এডওয়ার্ড মুরের ওই যে এটা পড়ছিলাম যে আই নো দ্যাট আই হ্যাভ হ্যান্ডস। হ্যাঁ, তো আমার হাত কোত্থেকে থাকবে যদি আমি না থাকি, সো আই নো দ্যাট আই এক্সিস্ট। হ্যাঁ, এই যে অ্যাপ্রোচটা, কমন সেন্স অ্যাপ্রোচটা আর কি। হ্যাঁ, এই কমন সেন্স অ্যাপ্রোচেরও কিন্তু সমালোচনা আছে আর কি। হ্যাঁ, ফিলোসফিতে এমন কোনো কিছু নাই যেটা সমালোচনা নাই, ফিলোসফিরও সমালোচনা আছে, বাট দ্যাট উইল অলসো বি a kind of philosophy, you can call it meta philosophy. Anyway, hope to see you in the next class. Okay, thank you. Okay, thank you very much. Okay.